ওকে, আই ওয়েলকাম অল মাই ভিউয়ার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি। আজকে আমরা নেক্সট ক্লাসটা করব তোমাদের ডাবল রিইনফোর্স সেকশানে, যেখানে আমি বলেছিলাম যে দুটো নিউমেরিক্যাল কোশ্চেন্স করাবো, যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো দেখো, বেশি সময় নষ্ট না করে আমি শুরু করে দিই। আর আগের ক্লাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছিলে। খুব ইম্পর্টেন্ট ক্লাস, কনসেপচুয়াল ক্লাস ছিল, যার মাধ্যমে তুমি মানে প্রপার বুঝতে পারবে যে কেন ডাবল রিইনফোর্স সেকশন দেওয়া দরকার, ডাবল রিইনফোর্স সেকশন না দিলে কী সমস্যা হচ্ছিল, হোয়াই কোড রেস্ট্রিক্টস টু কনস্ট্রাক্ট আস ওভার রিইনফোর্স সেকশন। কোডেরও তো কিছু লায়াবিলিটিস ছিল যার জন্য ওভার রিইনফোর্স সেকশন বন্ধ করেছে। তো সমস্ত কিছু তোমরা নিশ্চয়ই জানতে পেরেছিলে। তো আজকে আমরা ওই নিউমেরিক্যাল কোশ্চেনটা করাবো। তো প্রথম নিউমেরিক্যাল কোশ্চেনটা তোমরা লেখো। এটা একদম বেসিক কোশ্চেন। বেসিক মানে ধরো তুমি একজন ডিজাইন ইঞ্জিনিয়ার হলে, এটা তুমি ধরে রাখো, ইউ আর এ ডিজাইন ইঞ্জিনিয়ার। যে কোনো একটা কোম্পানি ধরে নিতে পারো যেখানে তুমি ডিজাইনার হিসেবে কাজ করছো। তো সেই কোম্পানিতে তোমাকে বললো একটা বিম ডিজাইন করতে। তো তার প্রপার এক্সাম্পল হচ্ছে এখনকার কোশ্চেনটা, কীভাবে তুমি করবে। ঠিক আছে, দেখো, তোমাকে কিন্তু ডাবল রিইনফোর্স সেকশন ডিজাইন করতে বলেনি, তোমাকে বিম ডিজাইন করতে বলছে। তুমি যদি সিঙ্গল রিইনফোর্স সেকশন দিয়ে করতে পারো করবে, কিন্তু দেখবে এই কোশ্চেনটাতে হয়তো তোমাকে ফোর্সফুলি ডাবল রিইনফোর্স সেকশনে যেতে হবে। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, কোশ্চেনটা কি, এই জিনিসটা মুছে দিই এখন। দেখো, ডিজাইন এ সেকশন ফর ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট। কোশ্চেনটা বলেছে ডিজাইন এ সেকশন ফর ফ্যাক্টরড বেন্ডিং মোমেন্ট। ফ্যাক্টরড বলে দিয়েছে মানে 1.5 দিয়ে আর গুণ করবে না, ইকুয়ালস টু 110 কিলো নিউটন মিটার। ইফ সেকশন সাইজ ইজ রেস্ট্রিক্টেড টু, if section size is restricted to 250 into 380 millimeter square, d dash দেওয়া আছে 50 millimeter, m20 আর fe 415। তাহলে তোমাকে বিম সেকশন ডিজাইন করতে বলেছে। এই কেসে কি করবে? সবার প্রথমে তো তুমি নর্মাল যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরেই যাও। দেখো, এখানে তোমাকে বেন্ডিং মোমেন্ট ফ্যাক্টর দেওয়া আছে, মানে বেন্ডিং মোমেন্ট আলটিমেট যেটা এক্সটার্নাল অ্যাপ্লাইড 110 কিলো নিউটন মিটার আছে। ঠিক আছে, এবার আমরা দেখব, চেক করব যে ম্যাক্সিমাম মানে বেন্ডিং মোমেন্ট লিমিটিং, যেটা একটা এমইউ লিমিটিং আছে। তো এমইউ লিমিটিংটা কত দেখি। এমইউ লিমিটিং কেন লিমিটিং বলে? কারণ কি এর উপরে আমি আন্ডার রিইনফোর্স সেকশনে করতে পারবো না। তোমরা খুব ভালো করেই জানো দিস ইজ দ্য এমইউ লিমিটিং, বিকজ এর থেকে বেশি হয়ে যাওয়া মানে ওভার রিইনফোর্স সেকশন হয়ে যাচ্ছে। তো সেটার ফর্মুলাটা কী ছিল? এটা FE 415 আছে। FE 415 এর জন্য 0.138, এগুলো কিন্তু আর বলবো না। FCK BD স্কোয়ার, এগুলো তোমার আপাতত মুখস্থ হয়ে যাওয়া উচিত ছিল। 0.138 ইন্টু FCK মানে 20, ইন্টু এখানে বি দিয়েছে 250 এবং ডি স্কোয়ার মানে 380 স্কোয়ার। দেখি কত হচ্ছে। 380 না 330 হবে, তার কারণ ডি যেটা আছে এটা তো বড় ডি, এটা হচ্ছে বি ইন্টু ডি, বাট আমার স্মল ডি লাগবে। স্মল ডি মানে হচ্ছে বড় ডি মাইনাস ডি ড্যাশ। বড় ডি হচ্ছে তোমার 380 আর ডি ড্যাশ হচ্ছে 50 বলা আছে, ডি ড্যাশ 50, সো এটা তোমার হবে 330। So this is 330 square. The value will be, আমি লিখে নিচ্ছি, তুমি ক্যালকুলেট করো, 75.141 হবে। This is 75.141 কিলো নিউটন মিটার। দেখো, তার মানে যদি ব্যালেন্স সেকশন হয়, যেটা আমরা ম্যাক্সিমাম অ্যালাউড করি, ম্যাক্সিমাম অ্যালাউড আমরা ব্যালেন্স সেকশন করি, এমইউ লিমিট এর বেশি করা যাবে না, সেই ক্ষেত্রে আমার 75.141 হচ্ছে। তার মানে তুমি দেখো, আমার এক্সটার্নাল মোমেন্ট আছে 110, আমি আন্ডার রিইনফোর্স সেকশানে ম্যাক্সিমাম করতে পারবো 75.141। তার মানে আমাকে এক্সট্রা কিছু মোমেন্ট যেটা বাইরে থেকে আসছে সেটাকে বাঁচানোর জন্য অন্য কিছু করতে হবে, যার জন্য আমি ডাবল রিইনফোর্স সেকশানে যাব। তো এখানে লিখবা কীরকমভাবে দেখো, মানে যদি তোমাদের লিখতে হয় যে অ্যাজ এম, এরকমভাবে না লিখে বেন্ডিং মোমেন্ট আলটিমেট ইজ গ্রেটার দেন MU limiting,
যেহেতু বেন্ডিং মোমেন্ট এমি মোমেন্ট থেকে বড় হয়ে গেল, সো উই হ্যাভ টু গো ফর doubly reinforced section, doubly reinforced section. And additional কোন জিনিসের জন্য doubly reinforcedটা দিতে হচ্ছে? An additional reinforcement should be given for কত? 110 minus 75.141 কত হচ্ছে এটা? এটা হচ্ছে 34.86 কিলোনিউটন মিটার মোমেন্ট। তার মানে ফর অ্যাডিশনাল রেনফোর্সমেন্ট শুড বি গিভেন ফর এত মোমেন্ট। তার মানে এবার আমাকে যে এক্সট্রা যে রেনফোর্সমেন্টটা দিতে হয় সেটা আমি দেবো খালি এই মোমেন্টের জন্য। এবার ছবিটা আঁকাও, উপরের এগুলো বাদ মুছে দিচ্ছি, একটা ছবি আঁকাতে হবে। দেখো এই ধরো তোমার বিমটা আছে, এই বিমে আমি এই রেনফোর্সমেন্ট দিলাম, উপরে কোনো রেনফোর্সমেন্ট দিলাম না, ঠিক আছে? তাতে যা ঘটনা হলো যে আমার 75.141 মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হয়ে গেল, কিন্তু আমার বাইরে থেকে আছে 110, মানে অ্যাডিশনাল 34.86। তার মানে এখানে লেখো রেড কালি দিয়ে, এই বিমটাতে অ্যাডিশনাল 34.86 kilonewton meter moment has to be balanced, নাহলে ভেঙে যাবে। has to be balanced। আচ্ছা, তার জন্য আমি কি করব? তার জন্য আমি দেব ডাবল রিইনফোর্সড সেকশন। দেখো কি করি। তার জন্য এইখানে আমি এক্সট্রা একটা কোটিং দিলাম, এইখানে আমি এক্সট্রা একটা কোটিং দিলাম, এখানে আমি এক্সট্রা একটা কোটিং দিলাম। তার মানে এই এক্সট্রা রেনফোর্সমেন্টটা আমি দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে? আর এটা ছিল তোমার, ধরো সে ফর এক্সাম্পল দিস ওয়াজ ইয়োর ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে ব্যালেন্সড নিউট্রাল অ্যাক্সিস। এবার যেই আমি এক্সট্রা দিলাম সেই কি হবে বলো তো? নিউট্রাল অ্যাক্সিসটা নিচে নেমে যাবে, এই হয়ে যাবে এখনকার নিউট্রাল অ্যাক্সিস এটা। তার মানে এটা হয়ে গেল ওভার রেনফোর্স সেকশন। আচ্ছা, এটাই আগে করি। তাহলে এই যে রেনফোর্সমেন্টটা আমি দিলাম এক্সট্রা, সেটা কার জন্য দিলাম? এই মোমেন্টের জন্য দিলাম। তাহলে কতটা এক্সট্রা রেনফোর্সমেন্ট দিতে হচ্ছে সেটা বার করি। সো দ্য অ্যাডিশনাল রেনফোর্সমেন্ট, আচ্ছা এটা লেখাই আছে, সো দ্য অ্যাডিশনাল রেনফোর্সমেন্ট শুড বি গিভেন ফর দিস। তাহলে এটা কী হচ্ছে? তার মানে মোমেন্ট হচ্ছে 34.86 ইন্টু 10⁶। কেন করলাম বলো তো? কিলোনিউটন মিটারে আছে, আমাকে নিউটন মিলিমিটারে করতে হবে কিন্তু। ইকুয়ালস টু এই অ্যাডিশনালের জন্য 0.87 FI AST2, আগেরটা AST1 ছিল, এটা AST2 ইন্টু D মাইনাস D ড্যাশ। এটা D মাইনাস D ড্যাশ কেন করলাম বুঝতে পারলে? এটা D মাইনাস D ড্যাশ এই কারণের জন্যই করলাম, এটা D মাইনাস D ড্যাশ এই কারণের জন্যই করলাম, কারণ কি এখন কিন্তু মোমেন্টটা লিভারামটা সরি D মাইনাস 0.42 XU নয়, এটা তো ইয়ের জন্য ছিল, সিঙ্গলি রেনফোর্সের জন্য ছিল। কালকে তোমাকে কি বললাম? যখন আমি এখানে রেনফোর্সমেন্ট দিচ্ছি তার কোরেসপন্ডিং আমাকে এখানে এক্সট্রা রেনফোর্সমেন্ট দিতে হবে, এবং যেহেতু আমি এখানে রেনফোর্সমেন্ট দিলাম, এখানে রেনফোর্সমেন্ট দিলাম, তখন লিভারাম হয়ে যাবে এখান থেকে এইটা। তার মানে এখন আমার লিভারাম যখন AST2 করবো তখন লিভারাম কিন্তু D মাইনাস D ড্যাশ। ওকে, তাই এখান থেকে ভ্যালুটা বার করো AST2 এর। তাহলে AST2 তোমার হবে 34.86 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 0.87, FI মানে 415 ইন্টু D মানে কত? D মানে ছিল হচ্ছে 330 মনে হয়, না হ্যাঁ D মানে 330 মাইনাস 50। ফাইন্ড আউট দ্য ভ্যালু AST2। দেখি আমি বার করে নিই। AST2 এর ভ্যালু আসছে 344.82। সো দিস ভ্যালু কাম আউট অ্যাজ 344.82 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমার টোটাল নিচে কতটা রেনফোর্সমেন্ট দিতে হবে সেটা কিন্তু বেরিয়ে গেল। AST1 আর AST2। এবার তুমি বলে স্যার AST1 তো আমরা বের করিনি। হ্যাঁ, AST1টা বের করা খুবই সোজা। AST1 মানে কি? MU লিমিটিংয়ের রেসপেক্টে তুমি করেছিলে, তাহলে ওটা AST লিমিটিং হবে। AST লিমিটিং আমি আগে তোমাদের ফর্মুলা বলে দিয়েছিলাম। AST লিমিটিং
0.414 into FCK by FY into XU limiting into B। দেখো এই ফর্মুলা বলা আছে তোমাদের ইয়েতে, মানে যখন আমরা বিম সেকশন করাচ্ছিলাম তখনই আমি ফর্মুলা বলে দিয়েছিলাম, সেই জন্য বলছিলাম আগের ক্লাসগুলো দেখে তারপর এখানে আসবে। এই এএসটিটা তো এমইউ লিমিটিংয়ের জন্য ছিল, এমইউ লিমিটিং। এবার এমইউ লিমিটিং মানে এএসটি লিমিটিং, মানে এর থেকে বেশি এএসটি দিয়ে দিলে, কেন এটা এএসটি লিমিটিং? এএসটি লিমিটিং এই কারণেই, কারণ কি এর থেকে বেশি এএসটি দিয়ে দিলে সেকশনটা ওভার রেনফোর্স সেকশন হয়ে যাবে, মানে এটা ম্যাক্সিমাম এএসটি ইউ ক্যান গিভ। ইফ ইউ গিভ মোর এএসটি দ্যান দিস দেন দ্য সেকশন বিকাম ওভার রেনফোর্স, মানে রেনফোর্সমেন্টের উপর ওভার ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই কংক্রিটের উপর যেন, মানে ফেলিয়ারটা যেন কংক্রিটের জন্য হোক, ফেলিয়ারটা যেন রেনফোর্সমেন্টের জন্য হোক। এবার ওভার রেনফোর্সমেন্ট যখন হয়ে যাবে তখন ফেলিয়ারটা কিন্তু কংক্রিটের জন্য হবে, হুইচ উই ডোন্ট ওয়ান্ট। তুমি রেনফোর্সমেন্ট বেশি দিয়ে দিছো, তোমার এই দুটো হাতের মধ্যে এই হাতটা বেশি স্ট্রং, তাহলে ফেলিয়ার হলে কী হবে? এই হাতের জন্য ফেলিয়ার হবে। কিন্তু আমরা চাইছি যে ফেলিয়ারটা যেন এই হাতের জন্য হোক, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাকে রেনফোর্সমেন্ট আর বেশি স্ট্রং করা যাবে না, সেই জন্য এএসটি লিমিটিং এটা বলা হয়। এর ফর্মুলাটা আগের ক্লাসেই আছে, মানে 2-3 দিন আগের ক্লাস দেখবে পেয়ে যাবে। 0.414, এফসিকে হচ্ছে 20, এফআই হচ্ছে 415 ইন্টু XU লিমিটিং কত? 0.48 ইন্টু ডি ইন্টু বি। তাহলে এই ভ্যালুগুলো বসাও। ডি এর ভ্যালু কত আছে? ডি এর ভ্যালু হচ্ছে 330, আর বি মনে হয় বি কত ছিল? বি ছিল হচ্ছে তোমার 250। এই ভ্যালুগুলো বসাও, এএসটি লিমিটিং তুমি পেয়ে যাবে। দ্য ভ্যালু অফ এএসটি লিমিটিং ইজ 790.09, 790.09 মিলিমিটার স্কোয়ার। তার বুঝতে পারলে তোমার নিচের এএসটি কমপ্লিট বেরিয়ে গেল। মানে এটা হলো যে এএসটি 1 যেটা হচ্ছে ব্যালেন্সটার জন্য এটা আছে, আর অ্যাডিশনাল যে মোমেন্টটা আসলো তার জন্য আমাকে এই এএসটির দিতে হলো। তাহলে নিচের টোটাল এএসটি, মানে টোটাল এএসটি হচ্ছে 790.09 প্লাস 344.82। তাহলে ভ্যালু কত আসলো? দাঁড়াও, এএসটিটার ভ্যালুটা আসবে, ক্যালকুলেটই করি, দেখে বসালে ভালো লাগছে না। এর ভ্যালুটা আসবে 790.09 প্লাস 344.82, 1134.91, 1134.91 এত মিলিমিটার স্কোয়ার। এবার যেই তুমি এত মিলিমিটার স্কোয়ার এখানে বসাচ্ছ, সেই কিন্তু সেকশনটা ওভার এনফোর্সড হয়ে গেছে। তার করেসপন্ডিং আমাকে কী করতে হবে? এই যে এএসটি 2টা বেরোলো, এই এএসটি 2র করেসপন্ডিং আমাকে উপরে রেনফোর্সমেন্ট বসাতে হবে, যাতে এই নিউট্রাল অ্যাক্সিসটা আবার ব্যালেন্স সেকশনে চলে আসে। মানে আমাকে উপরে তুলে নিয়ে আসতে হবে। উপরে তুলে আনার জন্য কী করতে হবে? আমাকে উপরে রেনফোর্সমেন্ট বসাতে হবে। তাহলে দেখো, এগুলো আমি সব মুছে দিচ্ছি, আমার এই 2টো জিনিস বা 3টে জিনিস দরকার, সেইগুলো রাখছি। এএসটি 1 যেটা ব্যালেন্সডের জন্য, সেটা হচ্ছে 790.09 mm স্কোয়ার। এএসটি 2 যেটা অ্যাডিশনাল মোমেন্টের জন্য, সেটা হচ্ছে 344.82 মিলিমিটার স্কোয়ার। এবং এএসটি টোটাল বা শুধু এএসটি হচ্ছে 1134.91 মিলিমিটার স্কোয়ার। এইটা এতক্ষণ বেরোনোর পর দেখা গেল যে আমার সেকশন ওভার এনফোর্সড হয়ে বসে আছে। তো সেকশনটা যেহেতু ওভার এনফোর্সড হয়ে বসে আছে, সেহেতু আমাকে উপরের দিকে এই এএসটি 2 এর করেসপন্ডিং আমাকে রেনফোর্সমেন্ট বসাতে হবে, যেটা এএসসি নাম দেওয়া হয়, যাতে এই যে নেমে গেছে মালটা, এটা যেন আবার উঠে ব্যালেন্স সেকশনে বা তার উপরে যেন চলে আসে। আর মনে রাখবে, ডাবল রেনফোর্স সেকশন সবসময় ব্যালেন্সের রেসপেক্টে ডিজাইন করা হয়। সো এটা উপরে উঠে বসে আছে, ব্যাস, দ্যাটস ইট। হলো? ঠিক আছে। এবার তুমি কি করবে? তুমি আমাকে বলবে যে স্যার দেখেন, এইটার যে লিভার আর্ম আছে উপরটা, লিভার আর্মটা কত হবে? লিভার আর্ম মানে এখন আমি এএসসি ক্যালকুলেট করছি, মানে এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশন। এএসসি মানে কি? এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশন। যারা বুদ্ধিমান তারা আমাকে বলবে স্যার দেখুন তো, এর লিভার আর্মটা ডি মাইনাস ডি ড্যাশ, এটাই তো লিভার আর্ম হবে। এরকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমি এখানে রেনফোর্সমেন্ট দিচ্ছি,
তাহলে আমার এএসসিটা তো স্যার এএসটি টুর ইকুয়াল টু হওয়া উচিত, একই তো ব্যাপার 344.82। কেন হওয়া উচিত? কারণ কি আমি যখন মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা করব, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স? 0.87 FY AST D মাইনাস D ড্যাশ। আর এখানে আমি কি করব মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা? এখানে আমি করব হচ্ছে FSC ইন্টু ASC D মাইনাস D ড্যাশ, এটাকেও 0.87 করে দিই। তাহলে তো স্যার এইটার এটা তো সেম হয়ে যাওয়া উচিত, একই জিনিস। কারণ কি ওই এক্সট্রা মোমেন্টের জন্যই আমি এটা করছিলাম। এখানে ওই এক্সট্রা মোমেন্টটা কত ছিল? 34 দশমিক সামথিং ছিল, 34.86 এক্সট্রা মোমেন্ট। এক্সট্রাটা ছিল 34.86 কিলো নিউটন মিটার। স্যার দেখুন তো এইটার জন্যই তো করছি, কিন্তু এটা হবে না। কেন হবে না? যদি অত সোজা হতো তাহলে তো হয়েই যেত। কারণটা দেখো, তুমি যখন স্ট্রেন ডায়াগ্রাম ড্র করবে, তো এরকম একটা স্ট্রেন ডায়াগ্রাম হলো, ধরো নিউট্রাল অ্যাক্সিসটা উপরে আছে, আমার একটু ভুল হলো, মানে এরকম হবে আর কি। আপাতত তুমি নিউট্রাল অ্যাক্সিসটা উপরে উঠে গেছে। স্ট্রেন ডায়াগ্রামটা যখন তুমি ড্র করবে তখন দেখো এখানকার যা স্ট্রেন আছে, এটা ধরো ইপসাইলন এসসি নাম দিলাম, এইখানকার সেম তো, এখানকার স্ট্রেন তো সেম না। এখানকার স্ট্রেনটা আছে 0.002 প্লাস 0.87 FI বাই AST। ইট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। সবসময় মনে রাখবে এটা কিন্তু ইকুয়াল টু না, গ্রেটার দেন, এর থেকে বড় হতে পারে, ডাজন্ট ম্যাটার, এর থেকে অনেক বড় হতে পারে। এখানে ইকুয়াল টু লেখা মানে ভুল, কিন্তু এই স্ট্রেন যেটা আছে এটা কিন্তু ইকুয়াল টু নয়, এর থেকে বড় হতে পারে, ছোট হবে না। সো ইট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। সো এই দুটো স্ট্রেন সেম না। যদি দুটো স্ট্রেন সেম না হয় তাহলে FSCও সেম হবে না। মানে এই যে FY যেটা এখানে আছে আর এখানে যে FSC, দিস টু উইল নট বি সেম। যদি এই দুটো সেম না হয় তাহলে এইটা আর এটা সেম হবে না। বুঝতে পারলে কিনা বলো? সেই জন্য ডাইরেক্টলি ইকুয়াল টু করা যাবে না। মানে এখানকার যে AST2 আছে আর এখানকার যে ASC হবে সেটা সেম হবে না। তার কারণটা হচ্ছে স্ট্রেইন অ্যাট ASC আর AST লেভেল ইজ ডিফারেন্ট। যদি সেম হতো তাহলে করা যেত। দেখো বুঝতে পারলে কি কেন সেম হলো না? তাহলে কি করতে হবে? আমাকে সবার প্রথমে এখানকার স্ট্রেনটা বার করতে হবে। এখানকার স্ট্রেন বার করার ফর্মুলা খুব ইজি। দেখো তোমাদের বলেছিলাম উপরটা কী হয় 0.0035, এটা ইয়ে ধরলাম, এটা হচ্ছে XU আর এটা হচ্ছে তোমার D ড্যাশ। তাহলে ফর্মুলাটা কী ছিল এটা মনে রাখবে কিন্তু, 0.0035 ডিভাইডেড বাই XU, এইটা বাই এইটা, আর ট্রায়াঙ্গেল এইটা বাই এটা, আর একটা হবে ইপসাইলন SC ডিভাইডেড বাই XU মাইনাস D ড্যাশ। তো এখান থেকে হ্যাঁ এই যে ফর্মুলাটা তুমি জানলে, এই ফর্মুলাটা থেকে তোমাকে ইপসাইলন SCটা বের করতে হবে। ইপসাইলন SCটা তোমাকে বের করতে হবে। ইপসাইলন SCটা তুমি কী করে বের করবে? XU তোমার ব্যালেন্স সেকশন, মানে আমরা যখন তোমাকে সবসময় বলছি ডাবল রিইনফোর্সের ক্ষেত্রে ব্যালেন্স সেকশন, তাহলে আমাদের FY কত ছিল? 415। 415-র জন্য কত হয়? 0.48 ইন্টু D। সো 0.0035 ডিভাইডেড বাই 0.48 ইন্টু D। বুঝতে পারলে XUর জায়গায় 0.48 D কেন বসালাম? ব্যালেন্স সেকশনের XU ইকুয়ালস টু ইপসাইলন SC ডিভাইডেড বাই XU মানে 0.48 D মাইনাস D ড্যাশ। দেখো সব ভ্যালু তুমি জানো, D এর ভ্যালু 330, D ড্যাশ 50, সমস্ত জানো। ইপসাইলন SC ইউ উইল ফাইন্ড ইট আউট। সো ইপসাইলন SCটা তুমি ক্যালকুলেট করলে তোমার ভ্যালুটা কত আসবে আমি একটু দেখি। ইপসাইলন 0.00239, 0.00239, দিস ভ্যালু উইল কাম। ক্যালকুলেট করে বসিয়ে দেবে। আমি সবসময় বলছি ব্যালেন্স সেকশনের জন্য ডিজাইন করবে ডাবল রিইনফোর্স সেকশন, মানে আমি এতটাই এখানে রেনফোর্সমেন্ট দেবো যে এই নিউট্রাল অ্যাক্সিসটা নেমে গেছিলো, এতটাই এখানে রেনফোর্সমেন্ট দেবো সেটা যেন এসে নিউট্রাল অ্যাক্সিসে চলে আসে। সো ইট বিকামস ব্যালেন্স সেকশন। ব্যালেন্স সেকশন ইজ অ্যালাউড। তাহলে এটা হয়ে গেল ইপসাইলন SC। এবার এই ইপসাইলন SCর রেসপেক্টে তুমি FSCটা পেয়ে যাবে। ওই যে কালকে কোডে বলেছিলাম পেজ নম্বর 5 গ্রাফ, পেজ নম্বর 6 SP16-এর পেজ নম্বর 5-এ গ্রাফ আছে, সেখান থেকে নিতে পারো, বা পেজ নম্বর 6 টেবিল দেওয়া আছে সেখান থেকে নিতে পারো। তো এর করেসপন্ডিং FSCটা তুমি নিয়ে নেবে, সেটা ইন্টারপোলেশন করতে হতে পারে বা কিছু দেখে নিও। 342.06 আসছে, 342.06 MPa হয়ে গেল। যেই তুমি এটা পেয়ে গেলে সেই তুমি এখানকার ওইটা বের করে নেবে। কী করবে? কম্প্রেশন ইজ ইকুয়াল টু টেনশন। এটা যদি তুমি করো তাহলে এখানকার ফোর্সটা কত? কম্প্রেশনটা হচ্ছে তোমার FSC ইন্টু ASC ইজ ইকুয়াল টু 0.87 FI
ইন্টু এএসটি 2, মানে এই এএসটি 2 এর করেসপন্ডিংই তো তুমি এএসসিটা দিচ্ছ। তাহলে এফএসসি হচ্ছে তোমার কত 342.06 ইন্টু এএসসি কত বার করবে 0.87, এফওয়াই মানে হচ্ছে 415 ইন্টু এএসটি 2 কত ছিল 344.82। দেখো বার করো এএসসি কত হয়, এএসসি আসবে 373.79, 373.79 বা ক্যালকুলেশনে সামথিং এরর হতে পারে, হ্যাঁ এটা একটু দেখে নিও, এত মিলিমিটার স্কোয়ার আশা করি হয়নি। সো ইউ উইল গেট দ্য এএসসি। তাহলে এখানকার এএসসিটা তোমার হয়ে গেল। তাহলে আর ফাইনালি তুমি এএসসিটা লিখে দাও এখানে 373.79 মিলিমিটার স্কোয়ার হয়ে গেল। এই হলো তোমার ডেটা। তাহলে বাকি জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। দেখো এবার তোমার কি করতে হবে, তোমাকে এবার এখানে এএসটি আর এএসসির ভ্যালুটা বসাতে হবে, তাই তো? তাহলে এএসটি দেখো কি করতে পারো, কত আছে এখানে 1134, এইটা ঠিক আছে। দেখি $490 3 ইন্টু অ্যান্সার, মোটামুটি 3টা 20 দিলে তোমার উপরটা কাজ হয়ে যাবে, বা 2টো 20 দাও। 490 তো ইন্টু 2 প্লাস শিফট π/4 ইন্টু 16 স্কোয়ার, তুমি 1181। হ্যাঁ, তাই তুমি কত করবে, এএসটি হচ্ছে 2 নম্বরস 25 প্লাস 1 নম্বর 16.5, এটা হলো তোমার এএসটি। এএসসিটা কি দেবে, এএসসি কত আছে, এএসসি তোমার আছে 373, তাহলে দুটো 12 দিলে হবে, না হবে না, 16ই দিই তাহলে 201, হ্যাঁ 2 নম্বরস 16.5, এই হয়ে গেল তোমার অঙ্কর ডিজাইন। তার মানে ডিজাইন কেন হলো, তোমার বিম সাইজ তোমার জানা আছে, বিম সাইজ তো দিয়েই দিয়েছে তোমাকে পরীক্ষাতে। বিম সাইজ কত ছিল 250 ইন্টু 380 মনে হয়, 250 ইন্টু 380। তাহলে তুমি এরকম করে ডিজাইন করবে। দেখো স্যার এই যে আমার বিম সেকশন, যেখানে 250 আর এটা আপনি দিয়েছিলেন 380, কিছু না লেখা থাকলে মিলিমিটার ধরবে কিন্তু, হ্যাঁ হলো। এখানে আমি 1 স্মল দিলাম, একটা 2 বড় দিলাম, আর উপরে আমি 2টো দিলাম। তার মানে এইটা আমার হলো, এরকম করে লিখবে, এটা হলো 2 নম্বরস 16.5, আর এখানে লিখবে 2 নম্বরস 25 প্লাস 1 নম্বর 16.5, আর এটা এইখান থেকে এইটুকু হচ্ছে 50 মিলিমিটার। ব্যাস হয়ে গেল বিম সেকশন ডিজাইন। তাহলে এইভাবে তোমাকে ডিজাইনটা করতে হবে। একটু স্টেপসগুলো আমি বলছি, ভালো করে লিখে রাখো কি করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা থাকবে তোমার, ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে এমইউ লিমিটিং বার করবে, যার ফর্মুলা হচ্ছে 0.138 বা 133, মানে তোমার কোন এফওয়াই আছে তার রেসপেক্টে এটা, ঠিক আছে। এফসিকে বিডি স্কোয়ার, যেহেতু এটা এফই 415 ছিল তাই এটা হলো এমইউ লিমিটিং। সেকেন্ড হচ্ছে তুমি ব্যালেন্স এক্সট্রা মোমেন্ট কত আছে দেখবে। ব্যালেন্স এক্সট্রা মোমেন্ট কী করে দেখবে, তোমার বেন্ডিং মোমেন্ট আলটিমেট মাইনাস এমইউ লিমিটিং যেটা আছে, সেটা হচ্ছে ব্যালেন্স এক্সট্রা মোমেন্ট, সেটা আমি বিএম ব্যালেন্স লিখছি, হলো। থার্ড তুমি এএসটি লিমিটিংটা বের করে নাও। এএসটি লিমিটিং মানে এএসটি 1 যেটা, মানে যদি আমার আন্ডার এনফোর্স সেকশন হতো তাহলে ম্যাক্সিমাম কত এএসটি আমি দিতে পারতাম। হ্যাড দেয়ার বিন আন্ডার এনফোর্স সেকশন, হোয়াট ম্যাক্সিমাম এএসটি আই কুড হ্যাভ গিভেন, আমি কত দিতে পারতাম, ঠিক আছে। তাহলে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার 0.414, এটা ফর্মুলা, ইন্টু এফসিকে বাই এফওয়াই, হ্যাঁ, ইন্টু তোমার এক্সইউ লিমিটিং ইন্টু ডি,
এটা তুমি দিতে পারতে, এটা তুমি বের করে নিলে, এটা AST1 হয়ে গেল। এবার নেক্সট AST2টা তুমি এই বেন্ডিং মোমেন্ট ব্যালেন্সের জন্য করবে। তা 4th নাম্বার হচ্ছে AST2 বার করা। AST2, ফাইন্ড AST2, ফাইন্ড AST2। কীভাবে বার করবে AST2টা সেটা দেখো। হাউ ইউ উইল ফাইন্ড দ্য AST2, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ব্যালেন্স ইজ ইকুয়াল টু 0.87 FY AST2 D মাইনাস D ড্যাশ, এই ফর্মুলার মাধ্যমে বার করবে AST2টা। এটা তুমি জানো, D ড্যাশ সব জানো, ইউ উইল ফাইন্ড দ্য AST2। AST2 তোমার হয়ে গেল। তা 5 নম্বর হচ্ছে টোটাল AST মানে হচ্ছে এরিয়া অফ স্টিল ইন টেনশন, এরিয়া অফ স্টিল ইন টেনশন। এটা কত হলো, তুমি দিবে AST1 প্লাস AST2, যা হলো সেটা। এইবার তোমার কি কাজ আছে, এবার তোমার ASCটা বার করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ASC, কারণ কি যেই তুমি AST2 লাগিয়ে দিয়েছো সেই ওটা ওভার এনফোর্স সেকশন হয়ে গেছে, মালটা নিচে নেমে গেছে নিউট্রাল অ্যাক্সিসটা, এবার আমাকে তুলতে হবে। সো সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ASC। কী কী করবে, প্রথমে তুমি ওই ইপসাইলন SCটা বার করবে। ফাইন্ড ইপসাইলন SC, ফর্মুলাটা কী ছিল, স্ট্রেস ইন স্টিল ইন কম্প্রেশন, দেখো 0.0035 ডিভাইডেড বাই তোমার কমপ্লিট XU হলো ইকুয়ালস টু ইপসাইলন SC ডিভাইডেড বাই XU মাইনাস D ড্যাশ। এই XUর ভ্যালু কী বসাবে, XU ইজ ইকুয়াল টু 0.48 D, মানে এটা XU লিমিটিং বসবে। কেন, কারণ কি আমরা FE 415 জন্য ডিজাইন করেছি। করেসপন্ডিং 0.53 হতে পারে, 0.46 হতে পারে, 0.46 D। তুমি যদি 550-এর জন্য 500-র জন্য করো তাহলে অন্যরকম, 250-এর জন্য করলে অন্যরকম, যাও তার জন্য এটা তুমি করে দিতে পারবে। এটা হচ্ছে ব্যালেন্স সেকশনের জন্য হলো। ইপসাইলন বার করে দিলে ফাইন্ড ইপসাইলন SC। 7 নম্বর কী হবে, ফাইন্ড ইপসাইলন SC অ্যান্ড FSC। যেই তুমি ইপসাইলন SC বের করে নিলে তার করেসপন্ডিং FSC বের করে দেবে কোথা থেকে, ফ্রম SP16। এটা কোথা থেকে, ফ্রম SP16 পেজ 5 যেখানে আছে গ্রাফ, আর পেজ 6 যেখানে আছে টেবিল। FSC যখনই তুমি বার করে নিলে সেই তুমি ফাইন্ড ASC করতে পারবে। কীভাবে ফাইন্ডিং করবে ASCটা বলো একটু, ফর্মুলাটা কি, 0.87 FY AST2 2 নম্বরের জন্য করছো, ইকুয়ালস টু FSC যেটা তোমার বেরোলো ইন্টু FSC ইন্টু ASC, মানে এটা তুমি করলে ফোর্স অফ টেনশন 1 ইজ ইকুয়াল টু ফোর্স অফ টেনশন 2, ফোর্স অফ কম্প্রেশন 2, টেনশন 2, কারণ কি প্রথমটা টেনশন 1 ছিল, AST1টা টেনশন 1, তো এটা AST2 আছে মানে 2 নম্বর টেনশনের জন্য, আর এখানে কম্প্রেশন 2, কারণ কম্প্রেশন 1টা কংক্রিটের জন্য ছিল, এটা হচ্ছে সেকেন্ড কম্প্রেশন। এটা তো সেকেন্ড, কারণ প্রথম কম্প্রেশনটা তো কংক্রিটের জন্য ছিল। এই হয়ে গেল তোমার গল্প, ফাইন্ডিং ASC হয়ে গেল, ফাইন্ডিং আমার AST হয়ে গেল, তোমার গোটা অঙ্ক শেষ। এই স্টেপসটা মনে রাখতে পারলে কাজে দিবে, মনে রেখো। আচ্ছা, আর একটা অঙ্ক করাবো, যেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশন মানে কি, এইটা অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে। কি করতে হবে মানে, তুমি যদি অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে কোনোখানে যাও তাহলে তোমাকে এরকম বেন্ডিং মোমেন্ট দিয়ে দিবে এবং বিম সাইজ রেস্ট্রিক্ট করে দিল, করে বললো ডিজাইন করো। কিন্তু এইবার যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে পরীক্ষায় আসার জন্য, মানে উল্টো ব্যাক ক্যালকুলেশন, মানে এখানে তোমাকে সেকশনটাই দিয়ে দিবে, সেকশনটা তোমাকে দিয়ে দিল, তোমাকে জানতে হবে না কিন্তু এখানে এটা ওভার এনফোর্স না ব্যালেন্স না আন্ডার এনফোর্স, ডাজেন্ট ম্যাটার। তোমাকে XU বার করতে বলবে আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতে বলবে, তোমাকে সেকশনটাই দেওয়া আছে। দেখো কোশ্চেনটা কীরকম, উল্টোটা। দিস কোশ্চেন ইজ আনলাইকলি টু কাম, এই যে এইটা, কারণ কি এইখানেই তোমাকে ইটারেশন করতে হবে। এই যে কোশ্চেনটা করলে এটা কিন্তু ইটারেশনের দরকার নেই, সোজা প্রসেস। এবার যদি তুমি ব্যাক ক্যালকুলেশন করছি আমাকে ইটারেশন করে বার করতে হবে, তো এটা জেনে রাখো, অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। বাট ওভার এনফোর্স সেকশন ডাবল এনফোর্স সেকশনে দুটোই অঙ্ক হয়, তুমি যদি না করো তাহলে তোমার লস। দেখে রাখো, বলছে ক্যালকুলেট পজিশন অফ নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। কোশ্চেনটা কি, পজিশন অফ নিউট্রাল অ্যাক্সিস বার করো আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করো, কার, তার সেকশনটা তোমাকে দেওয়া আছে। দেখো section is given,
এই তোমার সেকশন দেওয়া আছে, এখানে তোমার 1 2 3 4 5টা আছে, 5 25 5, আর উপরে 4টা দেওয়া আছে, 1 2 3 4 4 16 5 দেওয়া আছে। আচ্ছা, এইখানে ডি ড্যাশ দেওয়া আছে 60, এটা দেওয়া আছে 700, 700টা কি দেওয়া আছে, ডি দেওয়া আছে 700, স্মল ডি মানে এই অবধি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 360 360। দেখো, বুঝতে পারলে? এই অঙ্কটা করতে বলেছে। এই অঙ্কটা তোমাকে নিউট্রাল অ্যাক্সিস বার করতে বলেছে কোথায় আছে, আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এবার তোমরা খুব ভালো করেই জানো নিউট্রাল অ্যাক্সিস বার করার মানে হচ্ছে সি ইকুয়ালস টু টি। তুমি এটা কিন্তু মাথায় গেঁথে রাখো, সেটা আন্ডার এনফোর্স সেকশন হোক, ব্যালেন্স সেকশন হোক, ওভার এনফোর্সড হোক, যাই হোক, সি ইকুয়ালস টু টি দিয়ে তুমি নিউট্রাল অ্যাক্সিস বার করবে। তাহলে করি সি ইকুয়ালস টু টি, দেখি কী সমস্যা আসে। সি ইকুয়ালস টু টি করলাম, তো সিটা কত আছে? প্রথমটা তো নো সমস্যা, 0.36 এফসিকে এক্সইউ বি প্লাস এফএসসি মাইনাস 0.45 এফসিকে। কেন করলাম 0.45 এফসিকেটা? কারণ কি আমি এখানে রেনফোর্সমেন্ট ঢুকিয়েছি, রেনফোর্সমেন্ট ঢোকানোর জন্য কংক্রিটটা আমি বাদ দিয়েছি, তো সেই কংক্রিটটাকে বাদ দিলাম। এই জায়গাটাতে আমি রেনফোর্সমেন্ট ঢুকিয়েছি, যেখানে কংক্রিট থাকতো সেই জায়গাটা আমি রেনফোর্সমেন্ট ঢুকিয়েছি, তাহলে কংক্রিটটা যেহেতু বাদ দিয়েছি সেই কংক্রিটটাকে আমি ঢুকাতে হবে, কংক্রিটটা বাদ দিয়েছি যেহেতু কংক্রিটটা বাদ দিতে হবে, তাই বাদ দিলাম, ইন্টু এএসসি। এটা হয়ে গেল ফোর্স ইকুয়ালস টু 0.87 এফআই এএসটি ইন্টু 0.87 এফআই এএসটি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। দেখো তো কি সমস্যা। সমস্যাটা এখানে এই হলো যে তুমি তো এক্সইউটা জানো না, এবং তুমি এই এফএসসিটাও জানো না। ইউ ডোন্ট নো দিস টু। বাকি সব জানো, এই এফএসসিটাই তুমি জানো না। এই এফএসসি জানার জন্য তোমাকে কি করতে হবে? ইপসাইলন এসসি বার করতে হবে। দেখো, এটা তো তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, এক্সইউ মানে নিউট্রাল অ্যাক্সিস, এটা উপায় নেই। এইটা কি করতে হবে? দেখো, এইটা করতে গেলে তোমাকে ইপসাইলন এসসি বার করতে হবে, যার মাধ্যমে তুমি ওই কোড থেকে পাবে। ইপসাইলন এসসির করেসপন্ডিং এফএসসি কোডে আছে। ইপসাইলন এসসি বার করা কিন্তু ঝামেলা। কেন? কারণ কি, দেখো, তুমি যখন করবে ওই স্ট্রেন ডায়াগ্রামটা ড্র করছি, দিস ইজ ইউর স্ট্রেন ডায়াগ্রাম। এইটা আছে 0.0035, এইটা হচ্ছে তোমার ইপসাইলন এসসি, এইটা তোমার এক্সইউ আছে, আর এটা ডি ড্যাশ আছে। তাহলে কি ফর্মুলাটা ছিল স্যার? দেখেন, ফর্মুলাটা এটা ছিল 0.0035 ডিভাইডেড বাই এক্সইউ ইজ ইকুয়াল টু ইপসাইলন এসসি ডিভাইডেড বাই এক্সইউ মাইনাস ডি ড্যাশ। কিন্তু তুমি এক্সইউ এখানে জানো না, ইপসাইলন এসসিও এখানে জানো না, এটাই হচ্ছে সমস্যা। তাহলে তোমার কী করতে হবে? আমি কি বললাম? ডাবল রিএনফোর্স সেকশন যখন করবে অলওয়েজ ব্যালেন্স সেকশন ধরে ডিজাইন করবে। কি বললাম? ডাবল রিএনফোর্স সেকশন যখন করবে অলওয়েজ স্টার্ট দ্য ডিজাইন ফ্রম ব্যালেন্স সেকশন। তাহলে কনসিডারিং ব্যালেন্স সেকশন, কনসিডারিং ব্যালেন্স সেকশন। দেখো, যখনই তুমি কিছু একটা জিনিস কনসিডার করলে তার মানে কিন্তু ওটা ঠিক না, কিন্তু আমার উপায় নেই, আমাকে করতে হবে। Have you understood what I am trying to say? I am trying to say you are considering balance section. It may not be balance section. Who told you? এটা দিয়েছে সেকশন। এটা তো it is not for design. It is a numerical question that has been given to you. It may be over enforced, it may be under enforced. ব্যালেন্স সেকশনই যে হতে হবে তার তো কোনো মানে নেই। এটা কখনো বলা আছে এটা ব্যালেন্স সেকশন হতে হবে? এটা দিয়েছে, আমি দিতেই পারি। আমি একটা ওভার এনফোর্স সেকশন তোমাকে অ্যানালাইসিস করতে দিলাম, আমি জানতে চাই তুমি জানো কি না। সো ইট মে নট বি ব্যালেন্স সেকশন, আই এম কনসিডারিং ইজ আর এ ব্যালেন্স সেকশন, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই আর। দ্যাট ইজ হোয়াই ইটারেশন উইল বি কামিং। আচ্ছা, তাহলে কি হলো? যেই আমি এটাকে ব্যালেন্স সেকশন কনসিডার করলাম, সেই আমি এক্সইউটাকে 0.48 ডি করে দিতে পারবো। ইপসাইলন এসসি আমি পেয়ে যাবো এখানে 0.48 ডি মাইনাস ডি ড্যাশ। ভ্যালুগুলো বসাও, 0.0035, 0.48 ডি কত? 700, ইপসাইলন এসসি 0.48 ইন্টু 700 মাইনাস 60। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইপসাইলন এসসি? ইপসাইলন এসসির ভ্যালু কত আসবে? 0.00281, 0.00281। যেই ইপসাইলন এসসি তুমি পেয়ে গেলে, কনসিডারিং ইট অ্যাজ এ ব্যালেন্স সেকশন, তুমি এফএসসি পেয়ে যাবে ওই টেবিল থেকে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফএসসি? তুমি করে নিও। এর ভ্যালুটা আসছে মোটামুটি এখানে 352.23, 352.23 এমপি। এটা মোটামুটি আসছে। এগুলো আমি এখন করছি না, করলে অনেক সময় লেগে যাবে।
ওটা তোমাকে ইন্টারপোলেশন করে বার করতে হবে। হলো? আচ্ছা, এইবার এই ভ্যালুটা তুমি এখানে বসাও। 0.3620 এক্সইউ তুমি জানো না, বার করবা। বি কত আছে 360 প্লাস এফএসসির জায়গায় তুমি কত বসাবা 352.23 মাইনাস 0.45 ইন্টু এফসিকে মানে 20 ইন্টু এএসসি এখানে দেওয়া আছে π/4 ইন্টু ডি স্কোয়ার মানে 16 স্কোয়ার ইন্টু 4টা নাম্বার ইকুয়ালস টু 0.87 এফআই মানে হচ্ছে 415 ইন্টু এএসটি তোমার এখানে দেওয়া আছে 5 নম্বর 5 ইন্টু π/4 ইন্টু 25 স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার এক্স এর ভ্যালু কত আসছে তুমি বার করো, দেখি কত আসে। ক্যালকুলেটটা করি আমি, হ্যাঁ, খাতায় লেখা আছে 0.87 ইন্টু 415 ইন্টু 5 ইন্টু π/4 ইন্টু 25 স্কোয়ার। আচ্ছা, এই 25-এর জন্য কত এরিয়া হয় এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। হ্যাঁ, আমি ভুলে গেছি এখন। 16-র জন্য π/4 ইন্টু 16 স্কোয়ার এত করার দরকার নেই, 201 ডাইরেক্ট মনে রাখতে হবে। 12-র জন্য কত হয়, 10-এর জন্য কত হয় এগুলো মনে রাখবে, ঠিক আছে। মাইনাস 352.23 মাইনাস 0.45 ইন্টু 20 ইন্টু শিফট π/4 ইন্টু 16 স্কোয়ার ইন্টু 4 এটা ডিভাইডেড বাই 0.36 20 360 235.38 এসছে আমার এখানে। দেখি তাই এসছে কি না, ভুল হয়েছে কিছু একটা। 0.87 415 5 ইন্টু π/4 ইন্টু 25 স্কোয়ার হলো 352 মাইনাস 0.45 ইন্টু, ও এটা M30 আছে, M30 আর 415 আছে এই কোশ্চেনটাতে। M30 আর FE415 আছে। সো M30 যেহেতু আছে তাহলে এটা 30 হয়ে যাবে, এমনি ঠিকই ছিল, আর এটা 30 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা করে নিও। ক্যালকুলেশন আমি দেখাতে চাই না, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা এসছে সেটা হচ্ছে তোমার XU1টা এসছে হলো 157.85 মিলিমিটার। এবার দেখো তুমি কনসিডারিং ব্যালেন্স সেকশন XU কত এসেছিল, XU ইজ ইকুয়াল টু 0.48 ইন্টু ডি মানে 0.48 ইন্টু ডি হচ্ছে 700। সো এটা কত এসেছিল 0.48 ইন্টু 700, এটা আসলে 336 না 0.48 ইন্টু ও 700টা পুরোটাই আছে, বড় ভুল হয়ে যাচ্ছে এখানে। এমনভাবে লেখা আছে 700 তোমার পুরোটা, তাহলে তোমার এখানে যে ডিটা আছে ডিটা হচ্ছে 640, ডি হচ্ছে 640 640। আর কোথাও ডি ইউজ করেছি না, আর কোথাও ডি ইউজ করিনি। সো এটা 700 না, এটা তোমার হবে হচ্ছে 640, এটা তোমার 60 ঠিক আছে, এটা হবে 640। তাহলে ইপসাইলনটা এত হবে আর এফএসসিটা এত হবে। ডিটা পুরোটা দেওয়া আছে, আমার ওখানে দেখতে ভুল হয়েছিল। তাহলে স্মল ডিটা তোমার হলো 640। তো যাই হোক, আমার ক্যালকুলেশন নিয়ে অত সমস্যা নেই। তাহলে XU হচ্ছে 0.48 ইন্টু 640, 0.48 ইন্টু 640 করলে কত হয় 0.48 ইন্টু 640। সো ভ্যালু ইজ কামিং আউট অ্যাজ 307.02 মিলিমিটার। তোমার XU 307.02 হওয়ার কথা, এখানে XU আসলে 157। চিন্তা করে দেখো, তার মানে দুটো ম্যাচ করলো না। অতএব ইউ হ্যাভ টু গো টু সেকেন্ড ইটারেশন। এই জন্যই এই কোশ্চেনগুলো অত জানার দরকার নেই, কারণ কি এখানে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে ইটারেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এইবার তুমি কি করবে, প্রথমবার তুমি জানতে না সেই জন্য কনসিডারিং ব্যালেন্স সেকশন নিয়েছিলে। কনসিডারিং ব্যালেন্স সেকশন নিয়ে তুমি XU করেছিলে 307, কিন্তু এখন তুমি একটা XU জানো। এইবার তোমার পুরো ক্যালকুলেশনটা আবার XU 107.85 ধরে করতে হবে। এখন যে তোমার XUটা হবে সেইটা এই যে এটা মুছে দিলাম, কত হবে 157.87। এই জায়গাটা মুছে দিলাম, কত হবে 157.85, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হবে 157.85 এবং এই জায়গাটা তোমার হবে 157.85, মানে সেকেন্ড ইটারেশন। এটা সেকেন্ড ইটারেশন করো, দাঁড়াও এক সেকেন্ড আসছি। হ্যাঁ ঠিক আছে, আসো। তাহলে বুঝতে পারলে এবার এটা করতে হবে, এটা ইটারেশনটা করো, এই ক্যালকুলেশনটা সেকেন্ড ইটারেশনটা করো, তারপরে একদম ফাইনালে চলে যাবো, আর করতে হবে না। 0.0035 ডিভাইডেড বাই 157.85
ইন্টু 7.85 মাইনাস 8, এটা এই ভ্যালুটা তোমার যেটা আসবে 0.00216 ধরে নাও। তাহলে 17 এর জন্য কত হয়? 217 এর জন্য 216 আর 217 340, এই 347-48 মতো ধরে নিই, অত ইন্টারপোলেশন করা যাবে না। ধরো 347 আছে, পরীক্ষার সময় কিন্তু ইন্টারপোলেশন করবে, এটা ধরে নাও মোটামুটি এরকম একটা আসলো, ঠিক আছে, মোটামুটি এরকম একটা আসলো। তাহলে এবার তুমি 300 এখানে এটা সব ঠিক আছে, এক্সইউ বি ঠিক আছে, বি 360 আছে, এফএসসির জায়গায় তুমি এখানে কত বসাবে? এবার 347, এটা ঠিক আছে, ব্যাস। এবার এটা করো, দেখো এক্সইউ কত হয়। 0.87 ইন্টু 415 ইন্টু শিফট π/4 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 5 মাইনাস 347 মাইনাস 0.45 ইন্টু 30 ইন্টু π/4 ইন্টু 16 স্কোয়ার ইন্টু 4, এই দুটো হলো ডিভাইডেড বাই 0.36 ডিভাইডেড বাই 30 ডিভাইডেড বাই 360, সো দ্য ভ্যালু ইজ কামিং 158.9। তাহলে এবার যেটা তোমার আসলো XU2 158.9 mm। এবার দেখো আমি কত ধরেছিলাম? আমি ধরেছিলাম হচ্ছে 157.85, আসলো 158.9, এটাও মোটামুটি কাছাকাছি, বাট এক্স্যাক্ট হলো না। আর একটা ইটারেশন করতে হবে, এরকম 3rd 4th 5th এরকম তুমি করতে থাকবে যতক্ষণ না তোমার এই ভ্যালুটা যেটা তুমি মানে এবার এইটা তুমি এখানে পুট করবে। এইবার এই 158.9টা পুট করবে হচ্ছে এই জায়গাতে, যতক্ষণ না যে দুটো সিমিলার হবে ততক্ষণ তোমাকে সেম ইটারেশন করে যেতে হবে। করতে 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 একটা সময় মোটামুটি সেম আসবে। ধরো লাস্ট যে ইটারেশনটা আসলো সেটা এখানে আসলো, আমি তোমাকে বলছি মোটামুটি, আমি তোমাকে বলছি কত ইটারেশনের পরে এটা এসে হলো 160 মিলিমিটারের মতো মোটামুটি এসছে। সো দ্য এক্সইউ ভ্যালু মোটামুটি 160তে গিয়ে দুটো সেম হয়ে যাবে আর কি, 160 মিলিমিটার। আরও যদি 4-5টা ইটারেশন করো তারপরে তোমার এই এক্সইউ ইকুয়াল টু 160 মিলিমিটার আসবে। এইবার আশা করি তুমি আস্তে আস্তে বুঝতে পারছো, বা যখন তুমি মোমেন্ট ডিস্ট্রিবিউশন করো তখন বুঝতে পারবে স্ট্রাকচারের যে কেন আমাদের ম্যাটল্যাব বা স্ট্যাট প্রো বা এই ধরনের সফটওয়্যারের উপায় নিতে হয়। কারণ কি এখানে চলে আসে প্রচুর ইটারেশনস, এটা তো কিছুই না, একটা সেকশন। তোমার যখন প্রচুর বিল্ডিং, বড় বড় বিল্ডিং হবে তখন তুমি অত করতে পারবে, তখন প্রচুর ইটারেশন আসবে। সেই সব জন্য হচ্ছে তোমার ওই সফটওয়্যারগুলো আছে যার মাধ্যমে তুমি কিন্তু সফটওয়্যারে ইটারেশন করে ফেলতে পারবে। সেই জন্যই যে লাস্ট যে আমি তীর্থকের ইন্টারভিউটা নিয়েছিলাম, সেখানে দেখবে ও বলেছিল এখনকার দিনে তোমার টেকনিক্যাল নলেজটা কত ইম্পর্টেন্ট আছে, তার থেকেও বেশি হচ্ছে ওই ম্যানেজমেন্ট বা সফটওয়্যারে তোমার কতটা নলেজ আছে সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তার কারণটা হচ্ছে ওখানে বসে বসে তুমি বিম ডিজাইন করবে না, সেটা তোমার পরীক্ষায় পাস করার জন্য ঠিক আছে, সরকারি চাকরি পাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু যখন তুমি ঢুকে গেলে তারপরে আর এই সব জিনিস করতে হয় না, তখন ওই ইটারেশন করতে হবে, মানে সফটওয়্যারে কাজ করতে হবে। তো ওরা দেখে ওই জায়গাগুলোতে তুমি কতটা এফিশিয়েন্ট। এই হলো ঘটনা। এবার যেই তুমি 160 পেয়ে গেলে, 160 এখানে বসাবে, তারপর করেসপন্ডিং ইপসাইলন এসসি বের করবে, এফএসসি বের করবে, এফএসসি এখানে বসাবে, হয়ে গেল, ব্যাস। এটার মধ্যে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো এই হলো আলটিমেট ঘটনা। তো এই অঙ্কটা যদি 160 ধরে করি তাহলে কত আসে দেখি। এবার এখানে আমি 160 বসাবো, 160 ফাইনালটা 160, এখানে আসবে 160, এখানে আসবে 160। তাহলে তোমার ইপসাইলন এসসি কত আসছে? ইপসাইলন এসসি তোমার আসবে 0.00281, 0.00281 না 18, 0.00218। আচ্ছা, তার করেসপন্ডিং এফএসসিটা কত আসছে? 334.35, 334.35। এইবার তুমি এখানে ওই 0.36 এফসিকে এক্সইউবি প্লাস এফএসসি মাইনাস 0.45 এফসিকে এএসসি ইজ ইকুয়াল টু 0.87 এফআই এএসটি করে তুমি এখানে তুমি বার করতে পারবে হচ্ছে এক্সইউ এর ভ্যালু। 0.36 ইন্টু 30 ইন্টু এক্সইউ ইন্টু 360
প্লাস এফএসসি মানে তোমার আসবে 334.35 মাইনাস 0.45 ইন্টু এফসিকে মানে 30 ইন্টু এএসসি যত আছে সেটা বসাবে, মানে পাই ইন্টু 16 স্কোয়ার ইজুকাল টু 0.87 এফআই মানে হচ্ছে 415 ইন্টু এএসটি হবে হচ্ছে 5 ইন্টু পাই বাই 4 ইন্টু 25 স্কোয়ার। সো দ্য ভ্যালু অফ এক্সইউ উইল কাম, ক্যালকুলেশন করে যেটা এসছে সেটা হলো, এই এক্সইউ তো বেরিয়ে গেছে 160। আই এম এক্সট্রিমলি সরি, এখান থেকে তোমার ডাইরেক্ট মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বার করতে হতো। সরি, এখানে তো এক্সইউটা বেরিয়ে গেছে, এখান থেকে আমি মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বার করবো। এক্সইউ তো বেরিয়ে গেছে, আবার কেন বার করছি ফালতু। এবার আমি মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বার করবো। মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? 0.36 এফসিকে এক্সইউ ইন্টু বি ইন্টু ডি মাইনাস 0.42 ইন্টু এক্সইউ, আচ্ছা, প্লাস এফএসসি মাইনাস 0.45 এফসিকে ইন্টু এএসসি ইন্টু ডি মাইনাস ডি ড্যাশ, ব্যাস এই হলো মোমেন্ট। মানে প্রথমে তোমাকে নিউট্রাল অ্যাক্সিস বার করতে বলেছিল, ইটারেশন করে করে তুমি দেখলে এক্সইউ এত আসলো, এটা হয়ে গেল। আর নেক্সট তোমাকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতে বলছে, এখানে জাস্ট ইউ পুট দ্য ভ্যালুস অ্যান্ড ইউ উইল গেট, মানে এফএসসি মানে করসপন্ডিং যা যা ভ্যালু আছে বসাবে, বসিয়ে তোমার এই মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা পেরিয়ে যাবে। ঠিক আছে, 334.35 করো, এখানে বসাও দেখি কত আসে। তোমার 0.36 এফসিকে মানে হচ্ছে 30, এক্সইউর ভ্যালু হচ্ছে 160, বি হচ্ছে 360, ডি হচ্ছে 640 মাইনাস 0.42 ইন্টু এক্সইউ মানে 160, প্লাস এফএসসি হচ্ছে তোমার 334.35 মাইনাস 0.45 ইন্টু এক্সইউ এফসিকে মানে 30 সেকেন্ড, এএসসি মানে হচ্ছে পাই ইন্টু 16 স্কোয়ার, ডি মাইনাস ডি ড্যাশ মানে হচ্ছে 640 মাইনাস 60. This is the value of moment of resistance. 0.36 into 30 into 160 into 360 into 640 minus point 60 plus 334.35 minus 505.99, ঠিকই আছে। সো দ্য ভ্যালু ইজ 505.99 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন মিলিমিটার, অথবা 505 বা 506 কিলো নিউটন মিটার। এই হলো ডাবল রিইনফোর্সড সেকশন। বলো কেমন লাগলো? হ্যাঁ, ক্লাসটা একটু বোরিং ছিল হয়তো আজকের, কারণ কি এই ইটারেশন ফিটারেশন প্রসেসগুলো পরীক্ষায় আসেও না, কিন্তু ফার্স্ট যে কোশ্চেনটা আমি করিয়েছিলাম সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এই হলো তোমাদের ডাবল রিইনফোর্সড সেকশন, মোটামুটি আমি শেষ করলাম। নেক্সট আমরা এল বিম বা টি বিম যেটা আছে সেটা শুরু করব। আমাদের আজকাল যত বিম আছে সবই তো টি বিম হিসাবেই ডিজাইন করা হয়, কোনোটাই কিন্তু নর্মাল বিম হিসাবে ডিজাইন করা হয় না, সে ডাবল রিইনফোর্সড হোক আর সিঙ্গেল রিইনফোর্সড হোক। তো নেক্সট যেদিন আমরা আরসিসি ক্লাস দেবো সেদিন আমরা এল বিম বা টি বিম দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক, তোমাদের জন্য অল দ্য বেস্ট।